সমস্যা নেই, সমস্যা নেই। 4 মাস পরে আপনাকে একটা নোটিশ দিবে অ্যাক্টিভ করার জন্য আর কি। অ্যাক্টিভ না করলে বন্ধ করে দিবে, হুমকি দিবে। অফ করে দিলে আবার রিঅ্যাক্টিভেট করা যায়, টেনশনে কিছু নাই। ওকে, আমি একদম প্রথম থেকে করব আবার, যাতে আপনারা আরেকটু ভালো আইডিয়া পান আর কি। গত ক্লাসের গুলাই করব, সেম জিনিসই করব, আরেকবার দেখলে তখন মনে থাকবে। আচ্ছা, এই দুটোকে আমি নোটপ্যাডে ওপেন করলাম। ওকে, ওপেন করার পরে HTML এর বেসিক স্ট্রাকচার নিয়ে আসলাম। এখানে লিখলাম সাপোজ ওয়েলকাম টু ফেসবুক, সরি ফেসবুক, ঠিক আছে। এরপরে CSS ফাইলটাকে লিঙ্ক করাইলাম, প্লাস কি ফেভিকনটাকে লিঙ্ক করাইলাম। ফেভিকন আপাতত নাই, পরে দিব আমি। এরপরে এবার দেখেন আমাদের টোটাল ওয়েবসাইটে কয়টা সেকশন, এখানে মেইন সেকশন কয়টা, একটা দুইটা তিনটা ধরলাম। সাপোজ হেডার এরিয়া, তারপর মেইন এরিয়া, ফুটার এরিয়া। এখন অলওয়েজ মনে রাখবেন আমাদের ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো সেকশন থাকতে পারে। মেইন যে সেকশনগুলো সেগুলোর মধ্যে একদম উপরে যে সেকশনটা থাকবে, কোথায় একদম উপরে, ওইটাতে ডিভ ইউজ করলেও চলবে, হেডার ইউজ করলেও চলবে, কিন্তু হেডার ইউজ করাটা বেটার। এটা একটা ট্যাগ, HTML5 এর একটা ট্যাগ, আমাদের ব্রাউজারকে অ্যাসিওর করার জন্য যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের একদম হেডার এরিয়া, উপরের এরিয়া, মানে ব্রাউজারকে জাস্ট ইনশিওর করার জন্য, যে কোনো ধরনের ব্রাউজার। আচ্ছা, ফুটার, হ্যাঁ নিচে থাকলে ফুটার। আর আমরা অনেকে এখানে সেকশন ইউজ করি, সেকশন ইউজ করার কিছু রিকোয়ারমেন্ট থাকে। সেকশন ইউজ করার মেইন রিকোয়ারমেন্ট হইতেছে ওই সেকশনের ভিতরে একটা হইলেও হেডিং থাকতে হবে। কি থাকতে হবে? হেডিং। আর সেটা H1 হওয়া যাবে না, H2 থেকে H6 এর মধ্যে থাকতে হবে। বলছিলাম আগে। আচ্ছা যাই হোক, এবার হেডার এরিয়ার মধ্যে কাজ করব আমরা। হেডার এরিয়ার মধ্যে আমি দুটো এরিয়া নিই, একটা লোগো এরিয়া, একটা নিই সাপোজ লগ ইন এরিয়া। কয়টা? দুইটা, রাইট। আচ্ছা, লোগো এরিয়ার মধ্যে একটা লিঙ্ক নিব, তার ভিতরে IMG নিব। তো লিঙ্কের মধ্যে আপাতত কি দিলাম? index.html। মানে কি, ক্লিক করে যেটা একই ফাইলটাই ওপেন হয়ে পারে। আর এখানে আপনার logo.png নামে একটা ফাইল লিঙ্ক করা দেয়। এখনো ওই লোগো নামে কোনো ফাইল আমরা রাখি নাই। রাখছি? রাখিনি। আচ্ছা, লগ ইন এরিয়া, এখানে তিনটা পার্টে আলাদা করা যাচ্ছে, এই একটা, এই একটা, এই একটা। গত ক্লাসে বলছি আমি, আলাদা করেন। সাপোজ ইউজার নেম এরিয়া প্লাস পাসওয়ার্ড এরিয়া প্লাস সাবমিট এরিয়া, তিনটা নেন আলাদা। এখন এই তিনটাকে আবার কিসের মধ্যে রাখবো? একটা ফর্মের মধ্যে রাখবো, যেহেতু এটা সাবমিট করতে হবে আমাদেরকে। কারণ ফর্ম তো আর এমনি এমনি বানায় না, বানায় ইনপুট বক্সগুলো তো এমনি এমনি থাকে না, সাবমিট করার জন্য থাকে। তো ইউজার নেম এরিয়ার মধ্যে আবার তিনটা করে পার্ট, একটা হচ্ছে লেবেল, ইনপুট আর এটা। আচ্ছা, লেবেল, ইনপুট, আবার ইনপুট, আবার লেবেল। প্রথম লেবেলের মধ্যে লিখতে পারেন সাপোজ ইউজার নেম, এখানে টাইপের টেক্সট লিখে এখানে আইডি দিয়ে দেন কি ইউজার নেম। এখানে টাইপের মধ্যে লিখেন চেক বক্স আর আইডি দিয়ে দেন সাপোজ কিপ, যে কোনো একটা নাম দেন আর কি। এখানে ফর কি দিবেন? কিপ। এখানে লিখেন কিপ মি লগ ইন। বুঝতেছি, যে ফাস্ট করতেছি আর কি। পাসওয়ার্ড, এখানেও লেবেল, ইনপুট আর একটা লিঙ্ক থাকবে। পরে দিয়ে দেন সাপোজ পাস, এখানেও টাইপে দিয়ে দেন পাসওয়ার্ড আর আইডিতে কি পাস, যাতে একটা একটার সাথে কানেক্টেড হয়ে যায়। এখানে কি লিখবো? পাসওয়ার্ড। এখানে কি লিখবো? ইমেল অর ফোন। এখানে কি লিখবো? ফরগট ইউর পাসওয়ার্ড। পাসওয়ার্ড কি ভুলে গেছেন? তাহলে মুড়ি খান। আচ্ছা, ফরগটেন থেকে ফরগট, ওটা এক এক সময় এক একটা দেখে। ওকে, সাবমিট এরিয়া, এখানে কি থাকবে? শুধু একটা ইনপুট থাকবে, ইনপুট টাইপ সাবমিট, ভ্যালুতে কি থাকবে? সাবমিট, সরি লগ ইন, লগ ইন।
এই তো শেষ, এই পার্টটা শেষ। এখন আমরা যদি কাজ করি এখানে, সাপোজ বডিতে মার্জিন 0, তারপরে ধরে নেন হেডার এরিয়া, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে কালার জিলা তো নাই দেখতেছি, আচ্ছা ইনস্টল করে নিই কালার জিলা। ইনস্টল কালার জিলাতে ক্লিক করেন, অ্যালাউতে ক্লিক করেন। আচ্ছা একটা বিষয়, আমরা সাপোজ মোবাইলে 3G ইউজ করতেছি, যে স্পিডটা পাই পিসিতে ওই মোবাইলের সিমটা দিয়ে যদি মডেমে ইউজ করি, সেম স্পিড পাবো না, বেশি পাবো না, কম পাবো? আরেকবার বলতেছি, একটা সিম 3G সিম, ঠিক আছে, ধরে নেন 512 kbps, মোবাইলে যখন ইউজ করবেন ওই সিমটা দিয়ে যে স্পিডটা পাবেন, পিসিতে মডেম দিয়ে ইউজ করবেন সেম সিম দিয়ে, একই স্পিড পাবেন, বেশি পাবেন না কম পাবেন? রাইট, এই যে উনি বুঝতে পারছে আর উনি বুঝতে পারছে। সিমের উপর ডিপেন্ড করবে না, তখন কিসের উপর ডিপেন্ড করবে? সো একটা আপনার সিম দিয়ে আপনি একটা ওয়েবসাইট ব্রাউজ করতেছেন, দেখতেছেন খুব ফাস্ট, সেম সিম মোবাইলে ঢুকে যখন দেখবেন একটু স্লো, তো সমস্যাটা কি ওয়েবসাইটে থাকবে? না, আসলে আমরা মোবাইলে যে ওয়েবসাইট ব্রাউজ করতে যতক্ষণ লাগে, কম্পিউটারে, ল্যাপটপে, তারপরে বিভিন্ন ডিভাইস এক এক টাইম লাগতে পারে, একই সময় হবে না, তখন একটু হলেও এদিক সেদিক হবে। এটা ওয়েবসাইটের সমস্যা না, অবভিয়াসলি আমাদের কি ডিভাইসের প্রবলেম, ডিভাইস অনুযায়ী চেঞ্জ হয়। আচ্ছা ইনস্টল হয়ে গেছে অলরেডি, এবার ইনস্টল হয়ে গেছে। আচ্ছা রিস্টার্ট দিই একটা, আসে নাই। কালার জিলা ডিসেবল করা আছে, এবার আসছে। আচ্ছা আমরা এখানে ক্লিক করে কি করব, কালারটা পিক করে নিলাম, নিয়ে এবার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সেট করে দিলাম, দিয়ে উপরে নিচে একটুখানি প্যাডিং ইউজ করব, উপরে প্লাস নিচে, সাপোজ 10 পিক্সেল, উপরে নিচে ডানে বামে 0। ওকে, এবার একটু রান করে দেখি কি অবস্থা। এই তো লোগো পাইছে, পাইনি। আচ্ছা লোগোটা একটু কেটে নেই আমরা। অবশ্যই প্রবলেম হতো, হাইট ইউজ করলে উপরে নিচে একসাথে বাড়বে? হাইট ইউজ করলে কি উপরে নিচে বাড়বে একসাথে? সাপোজ উপরেও একটু প্রসারিত হবে, নিচে একটু প্রসারিত হবে, এই টাইপের হবে। যেমন মনে করেন পানি ছেড়ে দিলেন, ওই জায়গায় পানি রাখলেন, ওইদিকে যাবে পানি, এদিকে আসবে, কিন্তু কিন্তু প্যাডিং দিলে দুই দিকে ছড়াবে। হুম হুম। ওকে, এবার আমরা যদি ইমেজেস নামে ফোল্ডার করি, তার ভিতরে সেভ করি এটাকে লোগো ডট পিএনজি নামে, তাহলে শো করবে, এই যে শো করতেছে। ঠিক আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটাও চলে আসছে, প্যাডিংও নিচে আর উপরে একটু পেয়ে গেছে। এখন আমরা যদি পাশাপাশি আনতে চাই, দুইটা এরিয়ার নাম কি? একটার নাম হচ্ছে লগ ইন এরিয়া, আর একটা নাম কি লোগো এরিয়া, দুইটা। আমি লিখলাম সাপোজ হেডার এরিয়ার ভিতরে লোগো এরিয়া, আমরা হেডার এরিয়ার ভিতরে এটা না লিখলেও চলবে। এখানে যদি বলা হয় আপনার আপনার নাম কি, শরীফ, এখানে যদি বলা হয় শরীফ, একটু বলেন তো এটা কি, কি বুঝাবে? উনিই বুঝাবে, কারণ এখানে আর কোনো শরীফ আছে? কিন্তু দুইজন শরীফ, আমি যদি বলি শরীফকে বলতে হবে,
তাহলে কে বলবে? দুজনই কনফিউজড হয়ে যাবে, তাই না? তখন দুজনই বলা লাগবে, দুজনই চুপ করে থাকবে না, কিন্তু তখন কি দুজনই বলতে হবে। তা আমরা যদি শুধু লোগো এরিয়া লিখি, যদি আমাদের ওয়েবসাইটে আর কোথাও লোগো এরিয়া ইউজ করা হয়, দুই জায়গায় ইফেক্ট পড়বে। যাতে দুই জায়গায় ইফেক্টটা না পড়ে, জন্য ইন্ডিকেট করে দেওয়া উচিত যে কোনটার ভিতরে লোগো এরিয়া। হেডার এরিয়ার ভিতরের লোগো এরিয়া বললাম বলে এবার একটা উইথ সেট করি, সাপোজ 30%। আমাদের মাথায় নর্মালি আসবে কি যে এটা মনে হয় এই পর্যন্ত দেওয়া উচিত, এই পর্যন্ত লোগো এরিয়াটা এই পর্যন্ত, আর এটা মনে হয় এখান থেকে শুরু করা উচিত। তাহলে যেটা হবে, ছোট করতে গেলে নিচে নেমে যাবে। তা আমরা লোগোটাকে এই পর্যন্ত রাখবো, আর এটাকে রাখবো এই পর্যন্ত, মানে এই পর্যন্ত খালি দেখতেছেন, তারপরে এটাকে এরিয়াটা এই পর্যন্ত বিস্তৃত রাখবো। ফলে কি ছোট করতে করতেও কি সে কিন্তু তার জায়গাটা পাচ্ছে। ওকে, ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন। না না, মাঝখানে কিছু থাকবে না। এখন লিখেন লোগো এরিয়া, লগ ইন এরিয়া, ওভারফ্লো, হিডেন, আর একটা উইথ সেট করেন একটা 70%। কি এটা এই পর্যন্ত পাইছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আর এটা এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত, তাই না? ওকে, 70%। এখন আমরা যদি চাই যে মনে করেন এগুলাকে ডান পাশে নিয়ে যাব, তার আগে চিন্তা করেন এগুলা কি ঠিক সিরিয়ালে আছে কিনা। না, ঠিক সিরিয়ালে নাই। এখানে ইমেল আর ফোনের নিচে কিন্তু ইনপুটটা, আর এখানে পাশাপাশি। আমাদের নিচে নামানো দরকার না, আমরা তো পাশাপাশি আনতে পারি তো। কি দিয়ে করে? ফ্লোট লেফট দিয়ে। কিন্তু একটা জিনিস পাশে আছে, ওটাকে নিচে নামাই কেমনে? আমরা এইচটিএমএল এর হাত দিব না, সিএসএস দিয়ে করব। আচ্ছা, এটা আমাদের জানার কথা না, বলে দিচ্ছি। ডিসপ্লে বলে একটা প্রপার্টি আছে সিএসএস এ। এখানে ব্লক নামের একটা ভ্যালু আছে, ইনলাইন ব্লক নামে একটা ভ্যালু আছে, টেবিল নামে একটা ভ্যালু আছে, এরপর হচ্ছে আপনার ইনলাইন নামে ভ্যালু আছে, এরকম অনেক অনেক ভ্যালু আছে। কোনটার কাজ কি? ব্লক মানে হচ্ছে সে তার ডানে বামে কোনো কিছুকে রাখতে দিবে না। সে কি বামে কিছু থাকলেও সেটাকে রাখতে দিবে না, ডানে কিছু থাকলেও কি সেটাকে নিচে নামায় দিবে। এটা হচ্ছে ডিসপ্লে ব্লক, মানে সে পুরো জায়গাটা দখল করে ফেলবে। ইনলাইন ব্লক ঠিক উল্টা কাজটা করবে। না না, ফি আসবে না। সে যদি ডিসপ্লে ব্লক করা থাকে, যেমন একটা জিনিসে অটোমেটিক ডিসপ্লে ব্লক, যেমন H1 ডিভ, এগুলোতে কি করা থাকে? এমনি ডিসপ্লে ব্লক করা থাকে। ফলে কি হয়, সবকিছু নিচে উপরে উঠে যায়। ওগুলোকে যদি ইনলাইন ব্লক করে দিই, যেমন একটা পিকে যদি ইনলাইন ব্লক করেন, তাহলে আর সে প্যারা তৈরি করতে পারবে না। নিচে কিছু থাকলেও কি ডানে চলে আসবে, কারণ তার ডানেই থাকার কথা। রাইট, ওটার ব্লক থাকবে না। টেবিল মানে কি? টেবিল মানে হচ্ছে ডিসপ্লে ব্লকের কাজটা করবে। সে কি করবে? সে ডিসপ্লে ব্লকের কাজটা ঠিকই করবে, কিন্তু সে কিন্তু পুরো জায়গা দখল করবে না। আমার মেন কথা, পাশে কিছুকে রাখতে দিবে না, ঠিক আছে, কিন্তু কি পুরো জায়গাটা সে দখল করবে না। সে জাস্ট যতটুকু কন্টেন্ট অতটুকুই দখল করবে। বুঝতে পারছি? ওকে, ইনলাইন মানে হচ্ছে সাপোজ অনেকগুলো ডিভ আছে, অনেকগুলো একই ক্লাস আছে, একই ক্লাস, সাপোজ 1 1 1 1 1 অনেকগুলো ক্লাস। আপনি যদি ওয়ান ক্লাসটাকে ডিসপ্লে ইনলাইন করেন, সব পাশাপাশি চলে আসবে। সব যতগুলো আছে, যেগুলো নিচে নিচে ছিল, ওগুলো কি পাশাপাশি চলে আসবে। আচ্ছা, এটা আস্তে আস্তে দেখবো। আমরা আপাতত ব্লক নিয়ে কাজ করি। আমি যদি প্রত্যেকটা ইনপুটকে লগইন এর ভিতরে যতগুলো ইনপুট না লেভেল আছে, মনে করেন যতগুলো লেভেল আছে, সবগুলোকে নিচে নিচে ডিসপ্লে ব্লক করেন, তাহলে এটা এখন পাশাপাশি না? এই যে এটা তো লেভেল, এটা তো লেভেল, পাশাপাশি। রিলোড দেন, দেখেন এটাও তার ডানে কিছুকে থাকতে দেয় নেই, বামেও কিছুকে থাকতে দেয় নেই। এটাও কি বামে ডানে কিছুকে থাকতে দিচ্ছে না। এটাও কি ডানে বামে কিছুকে থাকতে দিচ্ছে না। বুঝতে পারতেছি? আচ্ছা, এটা কি? এটা ইনপুট, কিন্তু টাইপ কি? চেকবক্স না? আচ্ছা, ইনপুট টাইপ চেকবক্স। এটাও নিচে নামা দরকার না? ওকে, তো ওইটাকে কিভাবে ডিফাইন করবেন আপনি বলেন, বা সিলেক্ট করবেন কিভাবে? লগইন এরিয়া, ইনপুট, সব ইনপুট, এক্স্যাক্টলি কোনটা? চেকবক্স। তাহলে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে। আমরা অ্যাট্রিবিউট কল করেও কাজ করতে পারবো থার্ড ব্র্যাকেট দিয়ে। থার্ড ব্র্যাকেটের ভিতর লিখবো টাইপ ইকুয়াল
চেকবক্স মানে ওই সব ইনপুট যেগুলোর টাইপ চেকবক্স। মানে মেন কথা থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনি শুধুমাত্র এই টাইপ ইকুয়াল চেকবক্স এটা কপি করে নিয়ে আসলেই হবে, কিংবা আইডি ইকুয়াল কিপ এটা লিখলেও চলবে। যেখানে একটা অ্যাট্রিবিউটের নাম প্লাস ভ্যালুটা বসায় দেবেন। বলেন ডিসপ্লে ব্লক, ফলে পাশাপাশি কিছু থাকবে না। এই যে নিচে নেমে গেছে, বুঝতেছি। এবার এইটাকে নিচে নামানো দরকার না। এবার সমস্যাটা দেখেন, এখানে ইনপুট আছে কয়টা? এখানেই দেখেন, এখানে চারটা। চারটে ইনপুটের কোনোটার আগে পরে কিছু আছে? পাশাপাশি কিছু আছে? আছে, শুধুমাত্র চেক বক্সের আছে। কোনটার আছে? শুধু চেক বক্সের, বাকিগুলোর আছে। তো আমরা চেক বক্সে ডিসপ্লে ব্লক না করে শুধু ইনপুটে করলেও চলতো, ঠিক আছে। তাহলে একই সাথে এই প্রবলেমটাও সলভ হয়ে যেত। তাহলে এটাও ইনপুট, সেও তার আশেপাশে কিছুকে থাকতে দিত না, যে সব নিচে নেমে গেছে। শুধু লেভেলগুলোকে ডিসপ্লে ব্লক করলাম আর কি। আচ্ছা, বুঝাচ্ছি। এই তো এরকমই তো ছিল। আমি যদি শুধু লেভেলগুলোকে ডিসপ্লে ব্লক করি বা বলি যে তোমার আশপাশে কিছুকে থাকতে দিও না, তাহলে কি লেভেলকে ধরতে হবে, আগে সিলেক্ট করতে হবে, তারপর ডিসপ্লে ব্লক করতে হবে। নিচে নিচে নেমে গেছে, তার আশপাশে যত ইনপুট ছিল সবগুলোকে নিচে নামায় দিছে। মানে সে এই পুরা জায়গাটা দখল করতেছে, পুরা জায়গাটা দখল করতেছে। আবার ইনপুটগুলা তারও তো আশপাশে কিছুকে থাকতে দেওয়া উচিত না? উচিত। কোন ইনপুটের ডানে বামে কিছু আছে, এটা তো আলাদা সেকশন, এটা তো আলাদা সেকশন। একটা সেকশনের ভিতর যে ইনপুটগুলো আছে ওগুলোর ডানে বামে কিছু আছে দেখেন তো। এটা ছাড়া, চেকবক্সটা ছাড়া, এটা 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 তিনটে ইনপুটের কি ডানে বামে কিছু নাই। সো আমরা ইনপুটটাকেও কি কল করে ডিসপ্লে ব্লক করে দেওয়া উচিত, উচিত না? আচ্ছা, তা আমরা সেটা এইভাবে করতে পারি। লগইন এরিয়া ইনপুট কি, লগইন এরিয়া ইনপুট ডিসপ্লে ব্লক, ঠিক আছে। তাহলে কি তার আশপাশে কিছু থাকবে না, সব নিচে নেমে যাবে। বুঝতেছি? করব করব। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, এই দুই জায়গায় তো ডিসপ্লে ব্লক, আর কোনো ভ্যালু আছে এখানে? দুই জায়গায় আলাদা কোনো ভ্যালু আছে? একই ভ্যালু না? তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র পরের যে সিলেক্টরটা আর কি ওইটাকে এখানে কমা দিয়েও লিখতে পারি, তাহলে বুঝাবে দুই জায়গায় ডিসপ্লে ব্লক হবে। কিভাবে লিখতে পারি? কমা দিয়ে। আপনি কমা দিয়ে যতগুলা খুশি লেখেন, লিখে জাস্ট ভ্যালু একই করে দেন, সবগুলাতে একসাথে অ্যাপ্লাই হবে। এই ক্ষেত্রে এরকম করার জন্য নিচে নিচে লেখাই বেটার আর কি, পাশাপাশি না লিখে নিচে নিচে লেখাটাই স্ট্যান্ডার্ড। মনে থাকবে? আচ্ছা, সিলেক্টর, সিলেক্টর সেটা ক্লাসের নাম হইতে পারে, ট্যাগ হইতে পারে। যে এটা তো ক্লাসের নাম না, এটা তো ট্যাগ। সিলেক্টরটা যেটা দিয়ে সিলেক্ট করবেন, কমা দিয়ে লিখবেন। দুটো টোটালি আলাদা, এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। আপনি যদি আমি বলতেছি আপনি কি বুঝাতে চাচ্ছেন, আপনি বুঝাতে চাচ্ছেন এরকম লিখলে হবে কিনা সেটার অ্যান্সারই দিতেছিলাম আপনাকে। এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই যে সে ধরে নিবে যে লগ ইন এর ভিতরের ইনপুট, ধরে নিতে পারবে না। এই জন্য আলাদা আলাদা নিতে হবে, ঠিক আছে। একে চিনে না, একে চিনে না। উপরে লেখা আছে লগ ইন এর ভিতরের লেভেল, এটাও লিখতে হবে লগ ইন এর ভিতরের ইনপুট। কারণ এইভাবে লিখলে সে এই ইনপুটটা বুঝবে না যে সে লগ ইন এর ভিতরে আছে, বা লগ ইন এর ভিতরের ইনপুট সিলেক্ট হবে না, হবে সব ইনপুট। বুঝতে পারছি? আচ্ছা, এখন শুধুমাত্র এই দুটা কিন্তু পাশাপাশি আনা উচিত। কোন দুটাকে? চেকবক্স আর হচ্ছে তার সাথে লেবেলটাকে। বলেন লগ ইন এরিয়ার ভিতরে যত ইনপুট আছে সেগুলোর মধ্যে যেটা টাইপ কি চেকবক্স, সেটার নিচের যাই থাকুক না কেন সেটাকে পাশাপাশি নিয়ে আসে। ফ্লোট লেফট সেই লেবেলটাকে পাশাপাশি নিয়ে আসবে।
পারবো? খুব কঠিন। এবার দেখেন এদের এখানে ইনপুটের আর চেক বক্সের একদম বাম পাশের এরিয়াটা সমান, কিন্তু এখানে একটু ডানে চলে গেছে। এটা হচ্ছে প্যাডিং। কি এটা? প্যাডিং। তো আপনি চেক বক্সের প্যাডিং লেফটটাকে 0 করে দেন। কি করে দেন? আচ্ছা, প্যাডিং বা মার্জিন কনফার্ম হই, মার্জিন হওয়ার কথা। রাইট, মার্জিন মানে ডানে উপরে বামে নিচে সব দিকে মার্জিন থাকে একটা। হয়ে গেছে। এবার এই পুরা জিনিসটাকে এরকম লাগতেছে, লাগার কথা না। কারণ কি, এই সেকশন এই সেকশন এই সেকশন তিনটা সেকশনে কিন্তু পাশাপাশি বসবে। তো এই উপরের সেকশনটার নাম কি? ইউজার নেম এরিয়া। আমরা যদি এখন বলি যে ইউজার নেম এরিয়া, আলাদা করে না বলে একটু নেস্টেড করে দেই, হেডার এরিয়ার ভিতরের ইউজার নেম এরিয়া, স্পেস দিলে বোঝা যায় ভিতরের হেডার এরিয়ার। হ্যাঁ, আচ্ছা সরি, লগ ইন এরিয়া, সরি লগ ইন এরিয়া। একটা দিলেই হয়, একটা দিলেই হয়। লগ ইন এরিয়া দিলেও হয়তো, হেডার এরিয়া দিলেও হবে, দুটোই তো হেডার এরিয়ার ভিতরে লগ ইন এরিয়ার ভিতরে। আচ্ছা হ্যাঁ, না দিলেও হয়, যাতে ডুপ্লিকেট জিনিস কাজ না করে। নিচেও যদি আমরা ইউজার নেম এরিয়া ইউজ করি সমস্যা না। ওকে, তো আমরা এখানে বলে দেই সাপোজ ফ্লোট লেফট, তাহলে পাসওয়ার্ড এরিয়া যেটা থাকবে পরের ক্লাসটা, সেটা পাশাপাশি চলে আসার কথা। পাশাপাশি আসতে গিয়ে যে ভিতরে ঢুকে যাবে, কি করা উচিত বলেন? পাসওয়ার্ড এরিয়া মানে একটু এখান থেকে দেখে, এই না? ইউজার নেম এরিয়া, পাসওয়ার্ড এরিয়া, সাবমিট এরিয়া সব পাশাপাশি বসবে। তো আমি ইউজার নেম এরিয়াকে যদি ফ্লোট লেফট করি, এটাকে কি করতে হবে? ওভারফ্লো হিডেন, সেটাই করতেছি, যাতে একটা আরেকটার উপর ফ্লো না করে। আসছে পাশাপাশি। এইটাকে কি করা উচিত? পাসওয়ার্ড এরিয়াকেও ফ্লোট লেফট করা উচিত। আর তাহলে সাবমিট এরিয়াকে কি করা উচিত? ওভারফ্লো হিডেন। পাশাপাশি আসছে, একটু গ্যাপ তৈরি করা দরকার না? এই যে মাঝখানে অনেকখানি গ্যাপ, মাঝখানে অনেকখানি গ্যাপ, এখানেও গ্যাপ তৈরি করা দরকার। তো আমরা ইউজার নেম এরিয়ার ডান দিকে মার্জিন রাইট সাপোজ 15 পিক্সেল, এটাকেও মার্জিন রাইট 15 পিক্স করে দিলাম। কি ঠিক আছে? ওকে, যদি ঠিক থাকে এটা কি একটু নামানো দরকার না? তার আগে আমরা এইগুলার কালার টালার সব ঠিক করে ফেলি। কি করে ফেলি? সব ঠিক করে ফেলি। যেমন এই যে ইমেল ওর ফোন পাসওয়ার্ড কিপ মি লগড ইন, দেখেন তো এটার সাইজ তারপর আপনার ফন্ট সব মিলছে কিনা? মিলে? মিলে না। এখানে ফেভিকন পায় না, প্রবলেমটাকে সলভ করি। আচ্ছা, ফেভিকনটা ওদের ওয়েবসাইট থেকে আপাতত ডাউনলোড করে নিয়ে আসি। আমি কপি করতেছি কেন? আমি ক্লিক করতে পারতাম না? ক্লিক করলে তো আসে, কিন্তু ক্লিক করলে সেভের অপশন থাকে না। ঠিক আছে, এই জন্যই কপি করলাম লিঙ্কটা। কপি করে এবার আরেকটা ট্যাবে জাস্ট পেস্ট করবো। এই যে এবার সেভের অপশন পাবে না, পেজ সোর্স থেকে সেভ করা যায় না। তো ফেভিকন নামেই সেভ করলাম। ফাইলের ফরম্যাট কি? আইসিও। আচ্ছা, ইমেজেস স্ল্যাশ ফেভিকন ডট আইসিও। আচ্ছা, এখন এই যে ফন্টগুলা, এই ফন্ট আর এই ফন্ট মিলে মিলে না, কিন্তু ভালো করে দেখেন, এটার কিন্তু ওই যে মাথা থেকে চুল বের হয়ে আসছে, আর এটা একদম সলিড, মানে একটু অন্য টাইপের ফন্ট আর কি। তা আমরা যেটা করতে পারি, আমাদের কিছু ফন্ট সম্পর্কে আগে থেকে ধারণা লাগবে। আপনারা প্রচুর পরিমাণে মাইক্রোসফট ওয়ার্ডে যাবেন, ফন্টের নামগুলো দেখবেন কোন ফন্টটা দেখতে কেমন। ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে বিভিন্ন ধরনের ফন্ট দেখবেন। তার মধ্যে কিছু জনপ্রিয় ফন্ট আছে, যেমন হচ্ছে আপনার
টাইমস নিউ রোমান, তারপর টাহোমা, এরিয়াল, ঠিক আছে? এরকম কিছু ফন্ট আছে যেগুলো খুব কমন, ঠিক আছে? এগুলোর নামগুলো মনে রাখলেই চলবে। তা আমরা এদের এখানে রাইট ক্লিক করলে বুঝতে পারবো কি ফন্ট ইউজ করছে। আপাতত দরকার নেই, আমরা আইডিয়া করে একটা দিই। এই ফন্টটা এক্স্যাক্টলি টাহোমা ফন্টের মতো। টাহোমা আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করছেন দেখে বুঝার কথা। মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করছেন না? সাপোজ আমি ভালো আছি, এটাকে একটু বড় করে দেন, এই তো। কি ফন্টের নাম কি? ক্যালিব্রি। আচ্ছা, এখান থেকে অন্য একটা ফন্ট চুজ করেন, ধরে নেন এরিয়াল। সরি, সিলেক্ট করতে হবে। এটাও চলে কিন্তু এই টাইপেরই, এরিয়ালটাও চলে, বাট যদি টাওমা চুজ করেন অনেক ধরনের ফন্ট একই একই রকম দেখতে হয়। আচ্ছা, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা বলতে পারি লগ ইন এরিয়ার ভিতরে বা হেডার এরিয়ার ভিতরে যত রকমের লেখা থাকবে সবগুলোর ফন্ট টাওমা হবে, ধরে নেন। তো ফন্ট ফন্ট সেট করে কিভাবে? ফন্ট ফ্যামিলির মাধ্যমে। ফন্ট ফ্যামিলি, যদি আমি হেডার এরিয়ার মধ্যে টাহমা দিই তাহলে হেডার এরিয়ার ভিতরে যা আছে সব টাহমা। যদি আমি লগ ইন এরিয়ার মধ্যে টাহমা দিই তার মানে কি? শুধু লগ ইন এরিয়ার ভিতরে। যদি শুধুমাত্র এ ট্যাগের মধ্যে টাহমা দিই তার মানে কি? শুধু এই ট্যাগে, ওরকম আর কি। তাহলে সব পুরো বডিতে যত লেখা আছে সব টাহমা। কিছু কিছু লেখা টাহমা হবে না, বাট ম্যাক্সিমাম গুলোই হবে। না, কোথাও থাকবে না। না, চেঞ্জ হবে না। আমি বলি আপনাকে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ড থেকে চুজ করতে, কারণ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কমনলি যে ফন্টগুলো থাকে এগুলো দুনিয়ার সব কম্পিউটারে থাকে ম্যাক্সিমামগুলো। আর তারপর বলছিলাম জনপ্রিয় ফন্টগুলো ইউজ করতে, যেমন এরিয়াল, টাহমা, টাইমস নিউ রোমান। এগুলো আপনার ম্যাকেও থাকে, লিনাক্সেও থাকে, উইন্ডোজেও থাকে, সব জায়গায় থাকে। বুঝতে পারছি? সব ধরনের অপারেটিং সিস্টেমে কমন ফন্টগুলো থাকে, যেগুলো আনকমন ফন্ট এগুলো রাখতে হবে। হ্যাঁ, সব জায়গায় পাচ্ছেন। আপনি একটা কাজ করতে পারেন, আপনি কমন ফন্ট লিস্ট লিখে সার্চ দিলে কমন ফন্টের নামগুলো পাবেন। সিএসএস ওয়েব সেফ ফন্টস। সেফ মানে হচ্ছে কমন, সব জায়গায় পাওয়া যাবে। বুঝলাম না। হ্যাঁ, ওরকম সিস্টেম আছে। যেমন আপনি এখানে দিলেন টাহমা, এরিয়াল, জরিনা, এরকম অনেক অনেক নাম দিয়ে দিলেন, ঠিক আছে? প্রথমটা পাবে প্রথমে। আচ্ছা, এমনি দিলাম আর কি, ওটা কোনো ফন্টের নাম না। টাহমা পাবে প্রথমে। সাপোজ আপনার কম্পিউটারে টাহমা নাই, তখন এরিয়াল সার্চ করার ট্রাই করবে, এরিয়ালও নাই, তখন জরিনা ট্রাই করে, মানে জরিনা ফন্ট আছে কিনা এটা খুঁজবে। একটাও নাই, সাপোজ কোনো ফন্টই পায় নাই, তিনটার একটাও তার পিসিতে নাই, ঠিক আছে? তখন ডিফল্ট ভাবে যে ফন্টটা তার কম্পিউটারে আছে ওইটাই কাজ করবে। যেমন আমাদের এখানে ডিফল্ট ভাবে একটা ফন্ট কাজ করতেছে না, এখন আমরা সেট করছি, তার কম্পিউটারে ডিফল্ট ফন্টে কাজ করবে। বাট এগুলো সেফ ফন্ট, এগুলোতে টেনশনে কিছু নাই। দেখাবো, ফন্ট ইউজ করা দেখাবো। আপাতত আমরা এই কাজটা করি। ওকে, টাহমা ইউজ করলাম। এরপরে বলে দিলাম লেবেলের মধ্যে যতগুলো লেভেল আছে আমাদের ওয়েবসাইটে, একটা লেভেল, দুইটা লেভেল, জাস্ট কয়টা? দুইটা না, আরেকটা আছে তিনটা। কয়টা? তিনটা লেভেল। তো এখানে লেভেল লিখছিলাম কোথাও? হ্যাঁ, লিখছিলাম এই যে। তো আমি বলি যে আমাদের ওয়েবসাইটে যত লেভেল আছে, সরি লগ ইন এরিয়াতে যত লেভেল আছে এগুলার কালার হবে হোয়াইট। কি হবে? হোয়াইট, এক্স্যাক্টলি হোয়াইট। এটা চেঞ্জ করে দিব, সমস্যা নেই। এবার ফন্টের সাইজগুলো কিন্তু ছোট, আর আমাদেরটা বড়। ছোট বড় তার ফন্ট সাইজ 12 পিক্সেল, নর্মালি 16 থাকে। হ্যাঁ, মনে হচ্ছে এক সমান। এবার
ইনপুটের চাইতে লেভেলের একটু দূরত্ব থাকা দরকার না? কি দরকার? তাহলে একটা কাজ করেন, লেভেলে কিছুই করার দরকার নেই, বলেন ইনপুটগুলোর উপরে একটা মার্জিন হবে, লগইন এরিয়া ইনপুট, এটার উপরে মার্জিন দরকার আছে? আছে, দরকার আছে। তাহলে শুধু ইনপুট লিখলেই চলবে। লিখেন মার্জিন টপ 5 পিক্সেল। হ্যাঁ, ইনপুটের নিচেও দরকার আছে, তাহলে মার্জিন বটমও 5 পিক্সেল করে দেন। এইভাবে না করে এক লাইনে লিখেন, এক লাইনে লেখাটাই ভালো। মার্জিন 5 পিক্সেল 0, ডানে বামে 0, উপরে 5 নিচেও 5। পাইছে এবার? বেশি গ্যাপ হয়ে গেছে, আর নইলে নিচের দিকে এত বেশি হবে না, নিচের দিকে একটু কমায় দেন। না, তাহলে এটা এটা এটাও তো এত গ্যাপ না মনে হয়, তাই না? গ্যাপ বেশি হয়ে গেছে, 3 পিক্সেল করেন। ওটা ঠিক করতে পারবো, সমস্যা নেই। এবার ঠিক আছে, ওকে। এখন সবই ঠিক আছে, জাস্ট এই যে ফরগট ইউর পাসওয়ার্ড, এটার সাইজ চেঞ্জ হয়নি। তাহলে যেটা বলবো সেটা হচ্ছে লগ ইন এরিয়ার ভিতরে যত লিঙ্ক থাকবে এগুলার কালার হবে, কালারটা চেঞ্জ হবে, সাদা হবে না, এটা হবে সম্ভবত। হয়েছে চেঞ্জ? লেখা ছোট করা দরকার না? এটাও 12 করে দেন যাতে একই রকম লাগে। ছোট হয়েছে? হয়েছে ছোট? হয়েছে, ছোট হয়েছে, বাট এগুলো সমান সমান আছে, ওটা ঠিক করবো একটু পরে। আচ্ছা, এখন নিচে যে নিচে কি দাগ আছে দেখেন তো? না, মাউস নিয়ে গেলে দাগ আসে। একটা লিঙ্কের নিচের দাগ বাদ দেওয়ার জন্য লিখতে হয় টেক্সট ডেকোরেশন, না না, কোনো কিছু নিচে দাগ আনার জন্য লিখতে হয় টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। যদি উপরে দাগ আনতে চান ওভারলাইন, আর যদি মাঝখানে মানে কেটে যাবে এরকম দাগ আনতে চান তাহলে না না, এটা তো সিএসএস, লাইন থ্রো। ঠিক আছে, ওকে। যাই হোক, তো আমরা নান করে দিচ্ছি যাতে লাইনটা দাগটা না থাকে। আছে? নাই, রাইট। আচ্ছা, এখন কি করার আছে আমাদের? এখন কি করতেছি? এবার এই যে লেভেলটা দেখতেছেন, এই লেভেলটাকে একটু নামানো দরকার না? কি করা দরকার? আর তাছাড়া একটা কাজ করি, আমরা আমরা এটা 5 পিক্সেলই রাখি, উপরে 5, ডানে 0, নিচে 2 পিক্সেল, আবার বামে 0। ডানে বামে দুই দিকে 0 না, সো জাস্ট মাঝখানেরটা 0 রাখলেই চলবে, ডানে বামে দুই দিকে ইন্ডিকেট করবে। ঠিক আছে, এবার এবার জাস্ট এটাকে একটু নামাবো, তাহলেই সমান সমান হয়ে যাবে। এটাকে কল করবো কিভাবে? এটাকে কল করার অনেক ওয়ে আছে। এই লেভেলটাকে কল করার কি আচ্ছা, অনেক ওয়ে আছে, আমরা একটা একটা করে দেখি কোনভাবে করা যায়। দেখেন ওটা কিসের ভিতরে আছে? এটা আছে মূলত আপনার ইউজার নেম এরিয়ার ভিতরে। কিসের পরে? চেকবক্সের পরে ফর কি আছে? কিপ। আমরা অনেকভাবে করতে পারবো। একটা ওয়ে হচ্ছে আমরা বলতে পারবো লেভেলের মধ্যে যেটার ফর ইকুয়াল কিপ সেটা। আরেকভাবে বলতে পারবো যে ইউজার নেম এরিয়ার ভিতরে যতগুলো লেভেল আছে তার মধ্যে লাস্টেরটা। আরেকভাবে বলতে পারবো ইনপুট টাইপ চেকবক্সের পরের লেভেলটা। বুঝতে পারতেছি? অনেকভাবে করতে পারবো। তো সাপোজ তো আমরা আপাতত প্রথমে করি হচ্ছে ইউজার নেম এরিয়া লাস্টের লেভেলটা। কিভাবে করে দেখেন। ইউজার নেম এরিয়ার লেভেল লাস্ট চাইল্ড মানে হচ্ছে লাস্টেরটা। ইউজার নেম এরিয়ার ভিতর লেভেল
তার মানে সবগুলো লেভেল। তার সাথে কোলন দিয়ে যদি লেখেন লাস্ট হাইফেন চাইল্ড, তার মানে লাস্টেরটা। থার্ড ব্র্যাকেট কোথেকে আসবে এখানে? তো অ্যাট্রিবিউট সিলেক্ট করতে গেলে কিন্তু কোনো অ্যাট্রিবিউট নিচ্ছে না। আমি শুধু ট্যাগটাকে কল করলাম। লেভেল কয়টা আছে? 2টা। তারপরে বললাম কি লাস্ট চাইল্ড, লাস্টেরটা। তো মার্জিন টপ করে দেন 2 পিক্সেল। নামছে কেন? কাজ করছে দেখেন। স্পিড ইলামেন্ট করেন, এই না, এই যে কাজ করছে। সমস্যা কোথায়? এই যে মাউস নিয়ে গেলে, কার্সর নিয়ে গেলে বুঝতে পারবেন কোথায় প্রবলেম, কোথায় ভিতরে চলে গেছে। কি করা উচিত? ওভারফ্লো হিডেন করা উচিত। ওভারফ্লো হিডেন ঠিকই হয়েছে দেখেন, তারপরে নামছে। আমি আপনাদের বলছিলাম মার্জিন ঠিক ওই ট্যাগগুলোতেই কাজ করে যেগুলোতে ডিসপ্লে কিছু একটা দেওয়া আছে। না না, ডিসপ্লে কিছু একটা দেওয়া আছে। যেগুলোতে ডিসপ্লে একদমই নাই, একদমই কোনো ডিসপ্লে নাই, ওগুলোতে মার্জিন কাজ করে না। যেমন ডিভ মার্জিন কাজ করে কেন? ডিসপ্লে ব্লক করা থাকে। বুঝতে পারছি? কোনো না কোনো ডিসপ্লে দিতে হবে, তারপরে মার্জিন কাজ করবে। সাপোজ আমি এখানে দিলাম ডিসপ্লে ইনলাইন ব্লক, কাজ করছে মার্জিন। মানে কোনো না কোনো ডিসপ্লে দিতে হবে, তখনই মার্জিন কাজ করবে। কিছু কিছু ট্যাগ আছে যেগুলোতে একদমই ডিসপ্লে দেওয়া থাকে না, যেমন হচ্ছে লেভেল, যার ফলে এগুলোতে মার্জিনও কাজ করে না ঠিক মতো। বুঝতেছি? আমি এই যে লেভেল, এটাতে নিচে মার্জিন দিতে পারতাম না, দিছি। দিছি কোথায়? ইনপুটে। কেন? আমি জানি এগুলো তো মার্জিন দিতে গেলে ওই ডিসপ্লে দিতে হবে। বুঝতে সমস্যা হচ্ছে? কোনো কনফিউশন আছে? আচ্ছা, ডিসপ্লে ইউজ করতে হবে। ডিসপ্লে হিডেন ব্লক, যেহেতু ভিতরে ঢুকে গেছে, ওভারফ্লো হিডেন করেন। আর একটু মার্জিন লেফট করেন, ডান বাম দিকে 2 পিক্সেল, একটু সরে আসে। একটু বাড়ান, 3 পিক্সেল করেন। সরি, হ্যাঁ ডিসপ্লে ব্লক দিলেও হইতো। এবার ঠিক আছে দেখেন তো, একদম বরাবর। না, ফ্লোট লেফট আছে তো। ফ্লোটের কাজ কি? জোর করে ডিসপ্লে ব্লককেও ডানে নিয়ে আসা। আচ্ছা, এখানে 3 করে দেন। সবই মিলছে, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এদের এইখানে দেখেন, এই লেভেলটার কালারটা কিন্তু লিঙ্কের কালারের মতো সেম। সেম করার দরকার না? তা আমরা লিঙ্কে যে কালারটা দিছিলাম, এখানেও কি সেম কালার দিয়ে দেব। যে সেম কালার হয়ে গেছে। এবার আরেকটা বিষয়, এখানে দেখেন মাউস নিয়ে যাওয়ার পর একটা আন্ডারলাইন আসার কথা, যাতে বোঝা যায় এটা একটা লিঙ্ক। কি বোঝা যায়? একটা লিঙ্ক। আসলে কি আন্ডারলাইন আসতেছে? কি করা উচিত? বলা উচিত কার্সর নিয়ে গেলে আন্ডারলাইন হবে। তো বলে দেন ইউজার নেম। আচ্ছা, ইউজার নেম এরিয়ার ভিতরে যত লিঙ্ক আছে, এভাবেই তো কল করছি না, সরি লগ ইন এরিয়া বলছি আমি। লগ ইন এরিয়া, লগ ইন এরিয়ার ভিতরে যত লিঙ্ক আছে এগুলাতে হোভার করলে, হোভার মানে কার্সর নিয়ে গেলে, কোলন হোভার মানে কি কার্সর নিয়ে গেলে। কার্সর নিয়ে গেলে কি হবে? সাপোজ আমি বললাম কার্সর নিয়ে গেলে কালার রেড হবে। কার্সর নিয়ে গেলে কি হচ্ছে? কালার রেড হচ্ছে। এখানে যাই দিব তাই কাজ করবে কার্সর নিয়ে গেলে। তো আমি কালার টালার কিছু দিতেছি না, শুধু বলতেছি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, মানে কার্সর নিয়ে গেলে দাগ চলে আসবে আবার। ঠিক আছে? এবার আরেকটা বিষয়, এখানে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি যে লেভেলগুলোতে, হাত আসতেছে, এখানে আসতেছে হাত আসে। হাত আনার জন্য আমাদের হোভার ইউজ করতে হবে না, আমাদের শুধুমাত্র ওই ট্যাগগুলোতে বা ওই জায়গাগুলোতে কার্সর ইউজ করতে হবে। বলতে হবে কার্সর পয়েন্টার। পয়েন্টার মানে হাত। কার্সরের অনেক রকম ভ্যালু আছে। এখানে লিখেন সিএসএস কার্সর লিস্ট। W3 স্কুল ছাড়া আরেকটা লিঙ্ক পাবেন এই যেখানে, ডেভেলপার
mozilla.org যেখানে যাবেন প্রচুর পরিমাণে কার্সর পাবেন। এবার আসে কিনা দেখেন, আসে? হোভার করা লাগছে না, নর্মালি কার্সর পয়েন্টার দিয়ে দিছি, কার্সর পয়েন্টার। আমি যদি দিতাম কার্সর মুভ, দেখতেছেন মুভ চিহ্নটা আসতেছে, এই যে। আমি যদি দিতাম কার্সর নান, নাই, এই যে দেখেন কার্সর নাই। আচ্ছা, এখানে প্রচুর কার্সরের লিস্ট পাবেন, এই যে দেখেন, কি দেখতেছেন? এগুলো দেখে নিন কোনটাতে কি হয়। তো আপাতত আমি পয়েন্টারই রাখি। এখন এটাকে ঠিক করা দরকার না, জায়গা মতো আনা দরকার। আরেকটা ব্যাপার, এদের বর্ডারটা দেখেন কালো, বা একটা কালার আছে এখানে। আমাদের এখানে বর্ডারে কোনো কালার দেখা যাচ্ছে? আছে, কিন্তু দেখা যাচ্ছে না, এতই হালকা কালার। তো আমরা একটা বর্ডার সেট করব। লগ ইন এরিয়াতে যত ইনপুট আছে এগুলার বর্ডার হয়ে যাবে 1 পিক্সেল সলিড। দেখেন বর্ডারের কালারটা কি, এই যে এটা একটু গাঢ়, মানে ডিপ ব্লু আর কি, চেপে গেছে সামান্য। কারণ কি, বর্ডারটা বড় ছিল, আমরা ছোট দিয়ে ফেলছি। তো আমাদের বর্ডার এইটাই থাক, আমরা একটু বড় করার জন্য একটা প্যাডিং দিব। কি দিব? প্যাডিং, যাতে একটু প্রসারিত হয় চারদিকে। 2 পিক্সেল দিয়ে দিলাম। বড় হয়েছে নাকি আরো বড় বড় করা দরকার? না, চলবে মোটামুটি। এবার এটাকে নামান, এটাকে নিচে নামান। কিভাবে কল করবো এটাকে? লগ ইন এরিয়ার ভিতরে ইনপুট টাইপ ইকুয়াল সাবমিট, বা এভাবে না করে এভাবে করতে পারতেন। সাবমিট এরিয়ার ভিতরের ইনপুট একটাই আছে। কি সাবমিট এরিয়ার ভিতরে ইনপুট একটাই আছে? আচ্ছা, এখন এটা প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার এটা হয়েছে চেঞ্জ। এটা কার্সরটা পয়েন্টার করতে হবে, কারণ আমাদের এখানে কার্সর নিয়ে গেলে যাতে হাত চলে আসে, পয়েন্টার চলে আসে, ওটা সেট করতে হবে। তারপর কি, কালারটা চেঞ্জ করে ফেলেন, সাদা করে দিলাম। বুঝতে সমস্যা হচ্ছে কারো? এবার উপর থেকে নামান এটাকে, মার্জিন টপ 1 পিক্সেল, 19 করলে জায়গা মতো বসে। ঠিক আছে। আর ফন্টের সাইজটা একটু কমাইতে হবে, ফন্ট সাইজ 12 পিক্সেল। ঠিক আছে। এবার আচ্ছা, বোল্ড করে দিই, ফন্ট ওয়েট বোল্ড। ফন্ট ওয়েট মানে হচ্ছে আপনার ওই যে বি ট্যাগ ইউজ করি না আমরা, বি ট্যাগ, এটা তো এখন তো এইচটিএমএল এ কাজ করতে পারতেছি না, আমরা সিএসএস দিয়ে করতে হবে। সো আমরা একটা প্রপার্টি ইউজ করতে পারি, ফন্ট ওয়েট। কি ইউজ করতে হবে? না, ইউজ করার দরকার নেই, যেহেতু আমরা আগে থেকে জানি না, আপাতত বাদ রাখেন। লোড দেন একটা। এটাকে আমরা কত পিক্সেল নামাবো উপর থেকে? মার্জিন টপ 20 পিক্সেল। অনেকে মনে বুঝতেছেন না, নামছে? আচ্ছা, ধরে নেই হয়ে গেছে সাপোজ। এখন জাস্ট ফন্টের সাইজটা একটু কমায় দিই, 12, একটু ছোট হয়ে গেছে সাপোজ। এটাই হচ্ছে আমাদের ফর্ম। এখন এটা একদম ডানে নেওয়া দরকার না? ডানে নেওয়ার জন্য আমরা এই পুরো এরিয়াটাকে ফ্লোট রাইট করলে কি ডানে যাবে? এটা এমনি ডানে আছে, এটা তো এমনিতেই ডানে আছে, যে এখান থেকে এই পর্যন্ত ডানে না। এটা আমাদের ডানে নিতে হবে কতটুকুকে? এতটুকুকে। পুরো এরিয়াটা তো ডানে এমনি আছে, আমাদের শুধু ফর্মটাকে ডানে নিতে হবে। রাইট, শুধু ফর্মটাই তো এতটুকু আছে। যেমন আমি যদি ইন্সপেক্ট করেই ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা করা লাগবে না। আপনাদের কি ক্লাস আছে নাকি?
আচ্ছা সাপোজ লগইন এরিয়া দেখেন কতখানি পাইছে, ওই পর্যন্ত। আমাদের দরকার এতখানিরকে ডানে নেওয়া, এটাকে ডানে নিয়ে লাভ নেই। এই যে ফর্ম দেখতেছেন এটাও কি পুরাটা পাইছে, তারপরেও আমরা ফর্ম ট্যাগটাকে ডানে নিয়ে যাব, বুঝতেছি? আচ্ছা তো ফার্স্টে একটা কাজ করতে পারেন, সাপোজ আমরা জানি না কোনটাকে ডানে নিব, আপনার কথাই ধরি আপনি জানেন না, সবগুলাকে একটা একটা করে ট্রাই করে দেখেন কোনটা ডানে যায়। যেমন হচ্ছে 70% যেটাকে করছেন আপনি, এটাকে যদি ফ্লোট রাইট করেন এমনি জানি এটা ডানে আছে, তারপরও দেখি ভিতরগুলোকে ডানে নিতে পারে কিনা, পারতেছে না, বাদ দিয়ে দেন। এরপর এর ভিতরে কি আছে, লগ ইন এরিয়ার ভিতরে কি আছে, ফর্ম আছে একটা, তাহলে লিখেন লগ ইন এরিয়ার ভিতরে যে ফর্ম আছে সেটা ফ্লোট রাইট, এটা অবভিয়াসলি ডানে যাবে। সমস্যা কোথায়? আচ্ছা রাইট, হারায় যায় না, এটা ভিতর দিকে চলে গেছে। এখন আমরা যখন তিনটা সেকশন বানাবো পাশাপাশি, ফ্লোট লেফট তিনটা সেকশন, ওগুলাকে পুরাটাকে যদি আমি ফ্লোট রাইট করি একদম ডানেরটা ভিতরে চলে যাবে। কেন? একটু এঁকে দেখে, একটা বক্স, একটা বক্স, একটা বক্স, তিনটা বক্স ছোট করে, একটা বক্স, একটা বক্স, একটা বক্স। আমি যখন এই বক্সটা সাপোজ এখানে আছে, এর পাশে এই বক্সটাকে ডানে আনতে চাচ্ছি, এই ডানে আনার জন্য এখানে কি করতে হবে, ফ্লোট লেফট করতে হবে। তখন সে একটা পাওয়ার পাবে যাতে নিচেটাকে ডানে নিয়ে আসতে পারে, কিন্তু এটা ভিতরে ঢুকে যাবে, এই জন্য এটাকে কি করতে হবে, ওভারফ্লো হিডেন করতে হবে, ঠিক আছে? এখন এ যদি আবার একটা পাওয়ার নিতে চায় যে সে নিচেরটাকে ডানে নিয়ে আসবে, নিচেরটাকে সে ডানে নিয়ে আসবে, তখন একে কি করতে হবে, ফ্লোট লেফট করতে হবে, আর একে কি করতে হবে, ওভারফ্লো হিডেন করতে হবে। কিন্তু পুরা জিনিসটাকে যদি আপনি ফ্লোট রাইট করেন, পুরা জিনিসটাকে, তখন এরকম হয়ে যাবে, কারণ এই দুজনের পাওয়ার আছে, ফ্লোট লেফট হওয়ার, এর কি পাওয়ারটা আছে, ওর হাতে পাওয়ারটা একটু কম, সো সে ভিতরে ঢুকে যাবে। এটা একটা ন্যাচারাল সিস্টেম, এখানে বুঝার কিছু নাই। তিনটা মানে দুইয়ের অধিক বা একের অধিক যখন পাশাপাশি রেখে, যেটাতে ফ্লোট নাই ওইটা ভিতরে ঢুকে যাবে যদি পুরো জিনিসটাকে আমি ডানে নিয়ে যাই। বুঝতে পারতেছি? তাহলে একে কি করা উচিত, রাইট, একে একটা পাওয়ার দেওয়া উচিত। একেও তাহলে ফ্লোট লেফট বা রাইট যে কোনো একটা দেন, আমি বলছি পাওয়ার দেওয়া উচিত, সেটা ফ্লোট লেফট দিলেও হবে, রাইট দিলেও হবে, বুঝতেছি? একটা দিলেই সে পাওয়ারটা পেয়ে যাবে। সো একে আপাতত ফ্লোট রাইট করেন লাস্টেরটাকে। আমি তো বললাম এখানে কেন নাই, এটা একটা ন্যাচারাল সিস্টেম। টোটাল সেকশনটা ডানে চলে যাচ্ছে না, লাস্টেরটা পাওয়ারটা কম, এই জন্য সে ভিতরে ঢুকে যাচ্ছে। আমি ডানে পুরো সেকশনটাকে নিয়ে না, খালি ফর্মটাকে নিছি, জাস্ট ফর্ম। লাস্ট চাইল্ড লেখা দরকার নেই তো, সাবমিট এরিয়া, হ্যাঁ ওটা হারিয়ে যাচ্ছে, রাইট, ওর পাওয়ারটা একটু কম, এই জন্য ও টোটালি ডান দিকে চলে যেতেছে। হ্যাঁ রাইট। আচ্ছা তো আমরা সাব লগ ইন এরিয়া কোথায় লিখছি, উপরে, রাইট। আমরা লিখতে পারি হেডার এরিয়া ডট সাবমিট এরিয়া। এটাকে কোনো ফ্লোট দেওয়া হয়নি এখন পর্যন্ত, হয়েছে? সরি হয়েছে তো, কিছু ফ্লোট দেওয়া হয়নি, অন্য কিছু দেওয়া হয়েছিল। নিচে লিখছি, নিচে এই যে সাবমিট এরিয়া, ওভারফ্লো হিডেন দেওয়া হয়েছিল। এটাকে যে কোনো একটা ফ্লোট দেন, সাপোজ ফ্লোট রাইট, দেখেন ওই পাওয়ারটা চলে আসার পরে সে বের হয়ে চলে আসবে। কিংবা ফ্লোট লেফট করেন, তাও কিন্তু সে বের হয়ে চলে আসবে। হ্যাঁ একটা দিলেই হয়, সেক্ষেত্রে সে ডানে থাকলেও কি, ফ্লোট রাইট দিলেও ডানেই থাকতেছে, ফ্লোট লেফট দিলেও ডানেই থাকতেছে, পাশে থাকতেছে। মানে মেইন কথা, একে ফ্লোট লেফট দিলেও সে অন্য জায়গায় যাইতে পারতেছে না,
বুঝতে পারতেছি, সেটা নিচে কিছু থাকলে ডানে আনতে পারতো, এখন তো নিচে কিছু নাই, আছে তো ফ্লোট লেফট দিলেও সে জায়গা মতোই থাকতেছে। আবার ফ্লোট রাইটের কাজ কি, ডানে চলে যাবে, সে তো এমনি ডানে আছে। আচ্ছা দেখেন হয়ে গেছে। এবার একটু খেয়াল করেন, এই পুরো এরিয়াটা ডানে আর বামে একটু গ্যাপ থাকা দরকার না? একদম মিশে আছে, কিন্তু দুই পাশে কি মিশে আছে, একটু গ্যাপ থাকা দরকার দুই পাশে। আমরা মার্জিন দিব না, আমরা এই পুরো এরিয়াটাকে একটা স্পেসিফিক ক্লাসের মধ্যে রাখবো, রাইখা ওইটার উইথটা কমায় দিব। কি করে দিব? উইথ কমায় দিব। দেখেন প্রত্যেকটা সেকশনে, এই কাজটা করার কারণটা বলতেছি, প্রত্যেকটা সেকশনে দেখেন ডানে খালি বামে খালি, এখানেও ডানে বামে খালি ডানে খালি। আমরা প্রত্যেকটা সেকশনে ওই একই ক্লাসটা ইউজ করবো, যাতে একটু উইথটা কমে যাওয়ার কারণে দুই পাশে খালি হয়ে যায়। তো আমি আপনাদের অলরেডি বলছি যে কোনো একটা সেকশনকে বা কোনো একটা ক্লাসকে মাঝখানে আনে কিভাবে, উইথ কমায় দিয়া মার্জিন অটো। আর সেটা যদি কাজ না করে তখন ডিসপ্লে লক দিয়ে তারপরে কাজ করবেন। কিছু কিছু জায়গায় কাজ নাও করতে পারে, যেমন আইএমজিটাকে বলছিলাম আপনাদের, কিন্তু বলছিলাম তারপরে পুরা এরিয়াটা কিসের মধ্যে আছে, হেডার এরিয়ার মধ্যে। আমি যদি এটার দুই পাশে ক্লাস ইউজ করি, সাপোজ এখানে ডিপ শেষ করে দিলাম, না দেখাচ্ছি আগে তারপর বুঝতে পারবেন। আমি যদি বাইরে ইউজ করি, সাপোজ ক্লাস কন্টেইনার, যে কোনো একটা ক্লাস ইউজ করেন, কন্টেইনার নামের ক্লাসটা সুন্দর, দেখতে ভালো, শুনতেও ভালো লাগে, কন্টেইনার। আমি যদি কন্টেইনার ক্লাসটাকে কল করি ডট কন্টেইনার, এটার ভিতরেই তো টোটাল হেডার এরিয়াটা আছে। এটার যদি আমি উইথটা কমায় দিই, সাপোজ 90% করে দেই, কত করে দেই 90%, মাঝখানে কিভাবে মার্জিন অটো, দেখেন মাঝখানে আসে কিনা, আসছে মাঝখানে, উইথ কমছে। কিন্তু সমস্যা কোথায়, হেডার এরিয়াতে ব্যাকগ্রাউন্ড আছে, ওইটাও তো চাপাই গেছে। আমাদের উচিত কন্টেইনারটাকে হেডারের ভিতরে ইউজ করা। কোথায় ইউজ করা? হেডারের ভিতরে, যাতে ব্যাকগ্রাউন্ডের সমস্যাটা না হয়। এখন বুঝতে পারছি কেন বাইরে ইউজ করছিলাম, দেখানোর জন্য। বাইরে যদি ইউজ করি তাহলে কি ভিতরেরটা তো চাপায় যাবে, ফলে ব্যাকগ্রাউন্ডও চাপায় যাবে। এর জন্য কোথায় ইউজ করব? ভিতরে, মানে টোটাল কন্টেন্টটা কন্টেইনারের ভিতরে রাখবো। আর হেডার এরিয়ার ভিতরে রাখবো, কারণ হেডার এরিয়াতে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ওটা আমরা ফুল স্ক্রিন চাচ্ছি, ওইটাকে চাপাইতে চাচ্ছি না। আমরা হেডার এরিয়াকে চাপাইতে চাচ্ছি না, কোনটাকে চাপাবো? ভিতরে কন্টেন্ট গুলাকে। এই জন্যই কন্টেইনার নিচ্ছি। এবার দেখেন হেডার এরিয়ার ভিতরে নেওয়ার ফলে কি হয়েছে, কন্টেইনার মানে কন্টেন্ট চাপানোই আছে, হেডার এরিয়ার ব্যাকগ্রাউন্ডটা কি পাইছে। এখন ছোট করার ট্রাই করেন, দেখতেছেন এটাতে 70% দেওয়াতে সে ছোট করার পরেও কি 70%-এর ভিতরে সমস্যা হচ্ছে না, জায়গাটা পাচ্ছে। যদি এটাকে 30 দিতাম, এটাতে 70 দিতাম, বড় অবস্থা ঠিকই থাকতো, কিন্তু ছোট করতে গেলে আবার নেমে যেত, আর সে ওই জায়গাটা পাবে না। পারবো কাজ করতে? এবার দেখেন আমরা যখন একটা স্পেসিফিক এরিয়া ক্রস করতেছি, ভিতরে ঢুকে যাচ্ছে, এই ভিতরে ঢুকে যাওয়ার পরে এটাকে সুন্দর করে সাজানোটাই হচ্ছে রেসপন্সিভ করা, যেটা আমরা এখনো পারি না। ভিতরে ঢুকে যাওয়া অবস্থায় ভালো লাগতেছে দেখতে, মোবাইল স্ক্রিনে ঠিক থাকবে, এটা যাতে ভিতরে ঢুকে না যায়, এই জন্য কাজ করাই হচ্ছে রেসপন্সিভ করা। আর রেসপন্সিভ করা ছাড়া আমাদের কাজ হইতেছে এটা যাতে আমাদের স্ক্রিনের মধ্যেই ফিট থাকে, এটা যাতে স্ক্রল করতে না হয়, মানে ডানে বামে যাতে স্ক্রল করতে না হয়, ওইভাবে মানে কাজ করার জন্য আমরা পার্সেন্টেজ দিয়ে উইথ বানাবো। মনে থাকবে উইথ গুলা কি দিয়ে বানাবো? পার্সেন্টেজ দিয়ে, যাতে স্ক্রিনের বাইরে না যায়। আর রেসপন্সিভ বলতে পার্সেন্টেজ ইউজ করা বুঝায় না, বুঝায় যাতে এই যে কেটে যাওয়া অবস্থায় যাতে ঠিকঠাক মতো আমরা সাজাতে পারি। আর এখনো দেখাইনি, দেখাবো আমি। আপনাদের টাইম আছে হতে? আচ্ছা, মিডিয়া কোয়ারি দেখেছি আমি, মিডিয়া কোয়ারি দেখেছি আমি, মানে বেসিকটা দেওয়া হয়েছিল মিডিয়া কোয়ারি কি। এখানে এখন মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করবো আমি। সিএসএস এ যান, লিখেন @media all and max with, আমি অল অ্যান্ড এটা লিখছিলাম। আচ্ছা, এখানে মূলত মিডিয়ার পরে এগুলো না দিলেও চলে, তারপরে এটি ডিফাইন করে দেওয়া উচিত কোন কোন ডিভাইসে সাপোর্ট করবে। এটা অল দিয়ে দিলে সব ধরনের ডিভাইসে সাপোর্ট করবে। কিংবা আপনি এখানে লিখতে পারেন সাপোজ
মিডিয়া স্ক্রিন, স্ক্রিন অনুযায়ী সাপোর্ট করবে, যে কোনো স্ক্রিনে, সরি অনলি স্ক্রিন, মিডিয়া অনলি স্ক্রিন, শুধু স্ক্রিনের উপর বেস করে কাজ করবে, এটা না দিয়ে অল লেখাটাই বেটার। এন্ড দিবেন মানে দুইটা আলাদা, অল এন্ড ম্যাক্স উইথ। হ্যাঁ এবার এটা আলাদা, এটা হচ্ছে ওই সিএসএস ফাইলটা কোথায় কোথায় কাজ করবে, আর এটা হচ্ছে মিডিয়া কোয়ারি কোথায় কাজ করবে। আচ্ছা এখানে লিখেন যে কোন স্ক্রিনে সমস্যা হচ্ছে বা কেটে যাচ্ছে। আচ্ছা সাপোজ আমি চাচ্ছি 768, এই স্ক্রিনে আসলে এগুলো আর পাশাপাশি থাকবে না, কারণ ট্যাবলেটের স্ক্রিনটা শুরু হয় কোথা থেকে, 768 থেকে, ট্যাবলেটের স্ক্রিন 768 থেকে, ম্যাক্সিমাম স্ক্রিন থাকে 768, এরপরে যত স্ক্রিন আছে এগুলো সব মোবাইলের স্ক্রিন আর কি। তো আমি চাচ্ছি ট্যাবলেটের স্ক্রিনে এগুলো পাশাপাশি থাকবে না, তো সেই ক্ষেত্রে আমরা এখানে নেই সাপোজ 768 পিক্সেল। আপনাদের একটা মাথায় কোশ্চেন আসবে, এখানে মিডিয়া কোয়ারি কয়টা স্ক্রিনের জন্য নেওয়া লাগবে, এটা মাথা থেকে ঝাইরা ফেলেন, কোন স্ক্রিনের জন্য নেওয়া লাগবে না, মেইনলি নেবেন 768, পরে কমাইতে কমাইতে দেখেন যদি একটা স্পেসিফিক স্ক্রিনের সমস্যা দেখা দিচ্ছে ওটার জন্য ঠিক করবেন, জানা লাগবে না কোন স্ক্রিন। আর এখানে কোন স্ক্রিনের সমস্যা হবে আমরা জানি, পিক্সেল ওয়াইজ সমস্যা করতেছে, যে এইখানে আসলে সমস্যা করতেছে। সো আপনি 768 জন্য ঠিক করলেন, করার পরে আবার ছোট করে দেখেন আরো ছোট স্ক্রিনে কোন জায়গায় গিয়ে সমস্যা করতেছে, সাপোজ 656 এখানে গিয়ে কেটে যাচ্ছে বা সমস্যা করতেছে, ওই স্ক্রিনের জন্য ঠিক করেন। মনে থাকবে, আমাকে মনে রাখার দরকার নেই যে এই স্ক্রিন এই স্ক্রিন এই স্ক্রিন, তাহলে মিলবে না। খুব বেশি হলে দুইটা স্ক্রিনের জন্য ঠিক করলেই আপনার ডিজাইনটা পারফেক্ট হয়ে যাবে। যদি দেখেন দুইয়ের অধিক স্ক্রিনের জন্য ঠিক করা লাগতেছে, তার মানে আপনার মেইন ডিজাইনই সমস্যা। ঠিক আছে, মাঝে মধ্যে একটা স্ক্রিনে ঠিক করলে সব ঠিক হয়ে যায়, যেমন 768, তারপরে আপনি আরো নিচে একটা স্ক্রিন নিলেন, তারপরও যদি দেখেন আরো নিচে নেওয়া লাগতেছে, তার মানে আপনার ডিজাইনের সমস্যা আছে। কিংবা আপনি যদি দেখেন 768 উপরে নেওয়া লাগতেছে, 800 900 দিকে ঠিক করা লাগতেছে, তার মানে আপনার ডিজাইনের সমস্যা। বুঝতে পারছি, আগে নিজের ডিজাইনে ঠিক করতে হবে, 768 উপরে গেলে ঠিক করতে হবে এমন কোনো ডিজাইন নাই। ওকে, আমি বললাম যে মনে করেন এগুলো পাশাপাশি আর থাকবে না, 768 দিতে গেলে কিভাবে থাকবে না, পাশাপাশি থাকবে না, নিচে নিচে নেমে আসবে। কিভাবে শো করবে, নিচে নিচে। তো এগুলো পাশাপাশি আসছে কিভাবে, ফ্লোট লেফটের কারণে। কিভাবে, লোগো এরিয়াকে ফ্লোট লেফট করা হয়েছে এটাকে। তো লোগো এরিয়া লিখবেন না, কিন্তু এখানে যেভাবে লিখছেন সেভাবে লিখবেন, নইলে কাজ করবে না। মনে থাকবে, পরে যেভাবে করছিলেন ওই সিলেক্টরটাই কপি করবেন, ভিতরে লিখেন। হুম করবেন, করে এবার ফ্লোটটা নান করে দেন। এখানে ফ্লোট লেফট নর্মাল অবস্থায়, 768 ভিতরে আসলে ফ্লোট নান, নিচে নেমে গেছে। 768 উপরে গেলে আবার পাশাপাশি, 768 নিচে গেলে নিচে নিচে। এবার লোগো এরিয়ার নিচে যথেষ্ট গ্যাপ থাকা উচিত, মার্জিন দেন নিচে, মার্জিন বটম সাপোজ 20 পিক্সেল, গ্যাপ হয়েছে। এবার এই ইমেজটাকে মাঝখানে আনার দরকার না, রাইট? ওকে, তো যেটা করবেন বলবেন লোগো এরিয়ার ভিতরে টেক্সট অ্যালাইন। আমরা আইএমজি ট্যাগটাকে আলাদা কল করেও করতে পারতাম, করলাম না। মাঝখানে আসে কিনা দেখেন, আসে? কেন আসে না, কারণ এটার এরিয়া কিন্তু এতটুকু 30%। না না না, এরিয়া 30% করা, সো সে 100% থাকলে না মাঝখানে আসবে, তার এরিয়াই তো 30%, সে ওই 30%-এর মাঝখানে ঠিকই আসছে। আচ্ছা, তো এটার উইথ কত, 30%, কি করা দরকার, 100% করা দরকার, এবার মাঝখানে আসবে। ঠিক আছে, আর এইটা উইথ কত, 368 ধরে নেন, এটা উইথ কত, 368 পিক্সেল ফর্মের উইথটা। এখন হেডার এরিয়ার ভিতরে যে লগইন এরিয়া আছে, লগইন এরিয়া, এটা ফ্লোটটা নান করে, সরি এটা উইথ 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 কত করা, 70% করা।
এটাকে 100% করে দেন, দেখেন সমস্যা কোথায় হয়। ডান দিকে চলে গেছে কেন? ফর্মটাকে কি করা? ফ্লোট রাইট করা। তো আলাদা করে ফর্মটাকে কল করেন। হেডার এরিয়ার ভিতরে যে ফর্ম আছে, সরি লগ ইন এরিয়ার ভিতরে যে ফর্ম আছে, কি করা? ফ্লোট রাইট করা। কি করবেন? নান করবেন। আসছে বামে? এবার এটা একটা উইথ দেন, পিক্সেল দেন উইথে। 300 কত? না না, একদম এক্সাক্টটা নিতে হবে। 368 নেন, 368 পিক্সেল করে এবার মার্জিন অটো করেন। মাপলাম না মাত্র। এটাকে তো নর্মালি মাঝখানে আনা যাবে না, যাবে? এই ফর্মটাকে মাঝখানে আনা যাবে? এটা তো কোনো লেখা না যে টেক্সটাইল সেন্টার দিয়ে মাঝখানে নিয়ে আসবো। একটা ফর্ম, তো এটার একটা উইথ নিলাম পিক্সেল হিসেবে, পার্সেন্ট হিসেবে নিলে হবে না, এক এক স্ক্রিনে এক একটা শো করবে। পিক্সেল হিসেবে নিলাম, মার্জিন অটো করলাম, দেখেন মাঝখানে হয়েছে রেসপন্সিভ। এই যে বড় 368 768 নিচে নামলে কি এখন সমস্যা হয় কোথায়? আরো ছোট করেন, দেখেন কোন স্ক্রিনে সমস্যা হয়। 415 নিচে আসলে কি, বা 400 নিচে আসলেই কেটে যাইতেছে, কেটে যায়, কারণ এখানে পিক্সেল দেওয়া। পিক্সেল দেওয়ার কারণে কি কেটে যাচ্ছে। কি করা উচিত আমাদের? মিডিয়া কোয়ারি দিয়ে ঠিক করা উচিত। তো আমি আরেকটা মিডিয়া করিনি, @media all and max width সাপোজ 300 বা 400 পিক্সেল। বললাম যে এই স্ক্রিনে আসলে ফর্মের আর ওই পিক্সেলটা পাবে না। উইথ অটো যেরকম পাওয়ার কথা ওরকমই পাবে। অটো মানে কি? নর্মালি যেরকম পাওয়ার কথা ওরকম পাবে। এবার রিলোডটা ছোট করেন, এই যে নিচে নেমে যেতেছে, যেরকম পাওয়ার কথা ওরকম পাচ্ছে। না আমি চাচ্ছি এরকম পাবে না, এগুলো নিচে নিচে নেমে আসবে। কি হবে? নিচে নিচে নেমে আসবে না, এটা তো যাওয়ার পরে নিচে নিচে আসছে, উল্টা পাল্টা ভাবে। আমি চাচ্ছি 400 নিচে আসা মাত্রই নিচে নিচে নেমে আসবে, নিচে নিচে নেমে আসবে সব একসাথে। তো সেক্ষেত্রে বলতে পারি আপনার লগ ইন এরিয়ার ভিতরে যে ইউজার নেম এরিয়া আছে, ইউজার নেম এরিয়া, সেটা ফ্লোট না, যেহেতু ফ্লোট করে আমরা পাশাপাশি আনছি, এই যে নিচে নেমে আসছে, দেখেন আসছে। এবার বলতে পারি লগ ইন এরিয়ার ভিতরে যে পাসওয়ার্ড এরিয়া আছে সেগুলো কি ফ্লোট না, আসছে নিচে নিচে। এবার যদি আমি ইনপুটগুলোকে ফুল স্ক্রিন করে দিই তাহলেই তো হয়। তো বলেন যে আপনার লগ ইন এরিয়ার ভিতরে যত ইনপুট আছে তার মধ্যে টাইপিক্যাল টেক্সট যেগুলো আছে, কমা টাইপিক্যাল পাসওয়ার্ড যেগুলো আছে, এই দুটাই তো ফুল স্ক্রিন করা দরকার। আমরা তো এটা দরকার নাই, এটা আর কি এটা, এই দুইটার উইথ 100% করে দেন। করা যাবে? এই যে বড়গুলো এরকম 768 নিচে আসলে এরকম, 400 নিচে আসলে এরকম। আমি যখনই সমস্যা ফেস করতেছি মিডিয়া করে নিয়ে ঠিক করে ফেলছি। দিস ইজ কল্ড রেসপন্সিভ ওয়েব ডিজাইন। চারশো কমের সমস্যা হবে না, দেখেন হয় সমস্যা হয়। এটা নোকিয়া 1100 চাইতেও কম। আমরা ম্যাক্সিমাম মানে 320-এর নিচে নিব না, ঠিক আছে? 320 পর্যন্ত চেক করবো, এর নিচে চেক করা দরকার নেই। আপনারা যেটা করবেন, এটা তো করবেনই, এটা তো করবেনই রেসপন্সিভ করে। নিচের গুলাও এইটা যেভাবে করছি একদম ক্যালকুলেট করে করে, নিচের গুলো ক্যালকুলেট করে 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 রেসপন্সিভ করবেন। মনে থাকবে?